ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের এসএসসি জিডির পঞ্চম ক্লাস পঞ্চবার্ষিকী পরিকল্পনার ওপর হবে। খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবে। এর পরের দিন তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরও ক্লাস হবে, সঙ্গে এমসিকিউ থাকবে। চলো আমরা যাই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দেখো, তোমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ক্লাস হবে, এই ক্লাসে মাথায় রাখবে যে কিছু সাল তোমাকে দেখতে হবে। প্রথম যে সালটি দেখতে হবে 1928 সালের সালটি। কেন ইম্পর্টেন্ট? কারণ বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এসে বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আনেন কে? আনেন হচ্ছে জোসেফ স্ট্যালিন। কত সালে? 1928 সালে। ইনি কোথাকার ব্যক্তি ছিলেন? ইনি ছিলেন ইউএসএসআর এর ব্যক্তি ছিলেন, বা কি রাশিয়া, বর্তমানে কি রাশিয়ার ব্যক্তি ছিলেন। বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইনি আনেন। ঠিক আছে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে। কোথায়? ভারতে। বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকারী যিনি করেছেন তিনি কে? জোসেফ স্ট্যালিন। কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ইউএসএসআর থেকে। ঠিক আছে, ইউএসএসআর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা নিয়েছি, কিন্তু জোসেফ স্ট্যালিন কোথাকার ছিলেন? ইউএসএসআর এর ছিলেন। ঠিক আছে, এরপরে যে সালটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 1931 সাল ইম্পর্টেন্ট। কেন 1931 সাল ইম্পর্টেন্ট? মাথায় রাখবে 1931 সালে কংগ্রেসের যে বার্ষিক অধিবেশন হতো, ঠিক আছে, কংগ্রেসের যে অধিবেশন হতো বার্ষিক, ঠিক আছে, কংগ্রেস কবে গঠন হয়? 1885-তে। ইতিহাসের ক্লাসে আমরা দেখব ওয়ান শটে। কংগ্রেসের অধিবেশন 1931 সালে কোথায় হয়েছিল? কংগ্রেসের অধিবেশন হয়েছিল করাচিতে। কোথায় হয়েছিল? করাচি। এই অধিবেশনে একটি রেজুলেশন পেশ করেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল একটি রেজুলেশন পেশ করে কিসের উপরে? সেটি হচ্ছে ইকোনমিক পলিসির উপরে। কিসের উপর রেজুলেশন পেশ করেন? ইকোনমিক পলিসির উপরে একটি রেজুলেশন পেশ করেন। কত সালে? 1931 সালে। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? সবাই জানো কি বলা হয়? লৌহ মানব। কি বলা হয়? লৌহ মানব। এনার জন্মদিন কবে পালন করা হয়? 31শে অক্টোবর। প্রতি বছর এই দিনটিকে কি হিসাবে পালন করা হয়? জাতীয় কি একতা দিবস। জাতীয় কি একতা দিবস। তাহলে জাতীয় একতা দিবস কার জন্মদিনে পালন করা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে। এবং 2025 সালে 31শে অক্টোবর, 2025 সালে 31শে অক্টোবর কততম জন্মবর্ষ পালন করা হলো? 150 বছর। কত বছর? 150 বছর। হয়তো পরীক্ষায় কোশ্চেন দিল লৌহ মানব কাকে বলে, তোমরা সবাই জানো। জাতীয় একতা দিবস কবে বা জাতীয় ঐক্য দিবস কবে, সেটাও অনেকে জানো, 31শে অক্টোবর। ঠিক আছে, কিন্তু প্রশ্ন দিল কোন ব্যক্তির 2025 সালের 31শে অক্টোবর 150 বছর পূর্ণ হয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? সর্দার বল্লভভাই প্যাটেল। এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে কি বলেছিল? স্টিল ফ্রেম। কি বলেছিল? স্টিল ফ্রেম বলেছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে কি বলেছিলেন? স্টিল ফ্রেম কিন্তু বলেছিলেন। আরেকটা মাথায় রাখবে, এই সর্দার বল্লভভাই প্যাটেলের একটি যে মূর্তি, ঠিক আছে, স্ট্যাচু অফ ইউনিটি, সেটা কত মিটারের রয়েছে? সেটা রয়েছে কি 182 মিটারের রয়েছে। এবং এটি কোথায় রয়েছে? এটি রয়েছে কোথায়? গুজরাটে। কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। তাই মাথায় রাখবে 1928 বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আনেন কে? জোসেফ স্ট্যালিন। কোথাকার ব্যক্তি ছিলেন? ইউএসএসআর। ওকে, 1931 সালে বার্ষিক যে অধিবেশন হয়েছিল কংগ্রেস গঠন হয়েছিল 1885 সালে, সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই অধিবেশনে একটি রেজুলেশন পেশ করেছিলেন কিসের উপরে? ইকোনমিক পলিসির উপরে। এছাড়াও আরেকটি ছিল ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় কি? লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডিয়ান সিভিল সার্ভিসকে কি বলেছিলেন?
স্টিল ফ্রেম বলেছিলেন। এবং তার জন্মদিন কবে পালন করা হয়? 31শে অক্টোবর। এবং 31শে অক্টোবর 2025 সালে তার কত বছর পূর্ণ হলো? 150 বছর কিন্তু পূর্ণ হলো। এবং তার যে স্ট্যাচু রয়েছে গুজরাটে, সেটা কত মিটার? 182 মিটার। ঠিক আছে, মাথায় রাখবে এই দুইটি, 1928 এবং 1931। এরপরে যেই সালটি আসবে সেটি হচ্ছে 1934। এক বিখ্যাত ব্যক্তি, নাম হচ্ছে কি? এম বিশ্বেশ্বরায়া। এম বিশ্বেশ্বরায়া একটি বই আসে 1934 সালে। এই বইটির নাম হচ্ছে কি? প্ল্যান্ট। নাম কি? প্ল্যান্ট ইকোনমি। প্ল্যান্ট ইকোনমি ফর কি? ইন্ডিয়া। প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া। এই বইতে তিনি প্রথম, এই বইতে তিনি প্রথম পরিকল্পনার মাধ্যমে একটি উন্নয়নের কথা, সামাজিক উন্নয়নের কথা তিনি প্রথম কিন্তু বলেছিলেন ভারতের মধ্যে, এম বিশ্বেশ্বরায়া। এবং এই এম বিশ্বেশ্বরায়ের জন্মদিনে পালন করা হয় কি? 15ই সেপ্টেম্বর পালন করা হয় কি? 15ই সেপ্টেম্বর পালন করা হয় কি? ইঞ্জিনিয়ারিং দিবস। কি দিবস পালন করা হয়? ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয়। এটাও যেন মাথায় থাকে যে 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয় এম বিশ্বেশ্বরায়ার জন্মদিনে। এবং এনাকে বলা হয় কি? আধুনিক, কি বলা হয়? আধুনিক মহীশূরের জনক। এনাকে বলা হয় কি? আধুনিক মহীশূরের কি বলা হয়? জনক। এছাড়া মাথায় রাখবে এনার আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা কি? ভারতীয় অর্থনৈতিক, ভারতীয় কি? অর্থনৈতিক পরিকল্পনার, ভারতে অর্থনৈতিক পরিকল্পনার জনকও কাকে বলা হয়? জনকও বলা হয় কাকে? এম বিশ্বেশ্বরায়কে। ক্লাসের শেষ অবধি থাকবে, আজকে সবুজ বিপ্লব সম্বন্ধে একটু বলবো কিন্তু। ঠিক আছে, তাই এম বিশ্বেশ্বরায় 1934 সালে তার এই বইতে প্রথম পরিকল্পনার মাধ্যমে একটি উন্নয়নের কথা, সামাজিক এবং অর্থনৈতিক কথা কিন্তু তিনি প্রথম বলেন। এবং এনার জন্মদিনে ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয়। তাকে আধুনিক মহীশূরের জনক বলা হয়, তাকে ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক বলা হয়। পরীক্ষায় যদি কোনোদিনও কোশ্চেন আসে ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার জনক কাকে বলা হয়? এম বিশ্বেশ্বরায়কে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1938। 1938 কি? জাতীয় পরিকল্পনা পরিষদ। জাতীয় পরিকল্পনা পরিষদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় পরিকল্পনা কি? পরিষদ। এটি গঠন করেছিলেন কে? গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমি আরেকটি তথ্য এখানে বলে দিচ্ছি। নেতাজি সুভাষচন্দ্র বোস 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী, এই দুইটি অধিবেশনে, কিসের অধিবেশন? কংগ্রেসের। আমি আগেই বলেছি কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসতো। এই দুইটি অধিবেশনে কংগ্রেসের কে ছিলেন? ইনি সভাপতি ছিলেন। কে ছিলেন? ইনি কংগ্রেসের সভাপতি ছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে। এবং এরপরে তিনি কংগ্রেস থেকে বের হয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। কবে? 1939 সালে। কবে গঠন করেন ফরওয়ার্ড ব্লক দল? কংগ্রেস ছেড়ে 1939 সালে। এবং হরিপুরা এবং ত্রিপুরী দুইটির মধ্যে তিনি কি ছিলেন? জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। কিন্তু আমাদের যেটি কোশ্চেন সেটি হচ্ছে কি? জাতীয় পরিকল্পনা পরিষদ কে গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বোস গঠন করেন। কিন্তু এর যিনি সভাপতি ছিলেন, প্রথম যে সভাপতি ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জওহরলাল কি? নেহেরু। জওহরলাল কি? নেহেরু। এনারই জন্মদিনে 14ই নভেম্বর কি দিবস পালন করা হয়? শিশু দিবস পালন করা হয়। কি দিবস পালন করা হয়? শিশু দিবস পালন করা হয়। এই যে শিশুর যে লিঙ্গানুপাত 0 থেকে 6, এটা কত ছিল 2011 সালের সেন্সাসে? বলো, কমেন্ট করো। কত ছিল? ছিল হচ্ছে কত? 919। 900 কত ছিল? 19। ঠিক আছে, তাই এই যে দিবস নিয়ে তোমাদের কিন্তু আলাদা কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে, তাই জাতীয় পরিকল্পনা পরিষদের গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এর সভাপতি হয়েছিলেন কে? জওহরলাল কি? নেহেরু। জওহরলাল কি? নেহেরু। এবং এর যে সাধারণ সম্পাদক হয়েছিলেন, সাধারণ সম্পাদক কে হয়েছিলেন? সাধারণ সম্পাদক হয়েছিলেন কে টি কি? শাহ।
সাধারণ সম্পাদক কে হয়েছিলেন? কেটি শাহ। তাহলে এখান থেকে যে এক্সট্রা একটা ইনফরমেশন আসলো সেটা হচ্ছে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে লেখা আছে, তাই তার যে 2টি কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটা, এবং তার যে দল ফরওয়ার্ড ব্লক দল সেটা, এছাড়াও জওহরলাল নেহরুর ফ্যাক্ট আসছে কি শিশু দিবস পালন করা হয় জওহরলাল নেহরুর জন্মদিনে। এবং যেহেতু শিশু কথা এসেছে তাই 2011 সালে যে সেন্সাস তোমাদের ক্লাস হয়ে গেছে সেই সেন্সাসে বলা ছিল 0 থেকে 6 বছরের শিশুদের যে লিঙ্গানুপাত সেটা কত? সেটা হচ্ছে 919। নেক্সট যে সাল রয়েছে সেটা রয়েছে কি? সেটা রয়েছে কি 1944। 1944 এবং 1945 এবং 1950। ঠিক আছে, আরেকটা সাল লাগাই দাও 1950। কি ফ্যাক্ট দেখো ভালো মতন, সেটা হচ্ছে 1944 সালে আসে কি বোম্বে প্ল্যান। কি প্ল্যান আসে? বোম্বে প্ল্যান। কি প্ল্যান আসে? বোম্বে প্ল্যান। এবং এর নেতৃত্ব দিয়েছিলেন 8 জন শিল্পপতি। কয়জন শিল্পপতি? 8 জন শিল্পপতি। তার মধ্যে যিনি সব থেকে ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন কে? জে আর ডি কি টাটা। জে আর ডি কি টাটা, যিনি ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন তার নাম কি? জে আর ডি টাটা। 8 জনের মধ্যে 1944 সালে একটি প্ল্যান আসে, নাম হচ্ছে কি গান্ধীবাদী কি প্ল্যান। গান্ধীবাদী কি প্ল্যান 1900 কত সালে? 44 সালে। 1945 সালে একটি প্ল্যান আসে কি পিপলস প্ল্যান। কি প্ল্যান? পিপলস প্ল্যান। এবং এই যে পিপলস প্ল্যান রয়েছে এর যিনি দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা, তার নাম কি? এম এন রয়। এম এন কি রয় বা কি মানবেন্দ্রনাথ রয়। এবং 1944 সালে যে গান্ধীবাদী প্ল্যান ছিল তার যিনি দায়িত্বে ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে এস এন আগারওয়াল। এস এন কি আগারওয়ালা। এস এন কি আগারওয়ালা, ইনি দায়িত্বে ছিলেন। চাইতে পারে কি কোশ্চেন চাইতে পারে, বলতে পারে বোম্বে প্ল্যান কবে? 1944। কে নেতৃত্ব দিয়েছিলেন? জিআরডি টাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গান্ধীবাদী প্ল্যান কবে? 1944। গান্ধীবাদী প্ল্যানের দায়িত্বে কে ছিলেন? এস আর আগারওয়াল। পিপুলস প্ল্যান কবে? 1945। পিপুলস প্ল্যানের দায়িত্বে কে ছিলেন? এম এন রয়। এরপর এই সালটি খুবই ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন, সর্বদয়া প্ল্যান কবে? সর্বদয়া প্ল্যান হচ্ছে 1950 সালে, এবং যিনি দায়িত্বে ছিলেন তার নাম কি? জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ কি? জয়প্রকাশ নারায়ণ। কত সালে? 1950 সালে। এরপরে যে সালটি রয়েছে 1950 সালে সেটা তোমরা একটু দেখে নাও, সেটা হচ্ছে কি 1950 সালে গঠন হয়েছিল কি প্ল্যানিং কমিশন। 1950 সালের কয় তারিখ? 15 মার্চ। কয় তারিখ? 15ই মার্চ। কি প্ল্যানিং কমিশন। এবং 1952 সালে গঠন হয়েছিল কি? 1952 সালের গঠন হয়েছিল এনডিসি, মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল কি ডেভেলপমেন্ট কাউন্সিল বা কি জাতীয় উন্নয়ন কি? জাতীয় উন্নয়ন কি পরিষদ। জাতীয় উন্নয়ন কি পরিষদ। আর প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন কবে? 1950 সালে। পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন কবে বা পরিকল্পনা কমিশন কবে? পরিকল্পনা কমিশন কবে? পরিকল্পনা কমিশন হচ্ছে 1950 সালে। কয় তারিখ? 15ই মার্চ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পরিষদ কবে? 1952 সালের মাথায় রাখবা 6ই কি আগস্ট। 6ই কি আগস্ট। 6ই কি আগস্ট। এবং এই প্ল্যানিং কমিশনের জায়গায় কে আসছে? সেটা আসছে কি নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের জায়গায় কে আসছে? নীতি আয়োগ আসছে। নীতি আয়োগ কবে গঠন হয়েছে? 2015 সালের 1 জানুয়ারি। 2015 সালের কয় তারিখ? 2015 সালের 1 জানুয়ারি কিন্তু নীতি আয়োগ আসছে কার জায়গায়? প্ল্যানিং কমিশনের জায়গায়। এবং প্ল্যানিং কমিশন যে গঠন হয়েছিল কার সুপারিশে গঠন হয়েছিল? মাথায় রাখবে কেসি নিয়োগী। কার সুপারিশে? কেসি নিয়োগীর। কেসি নিয়োগীর সুপারিশে 1950 সালের 15 মার্চ প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল। এর কাজ কি ছিল? এর কাজ ছিল হচ্ছে কি 5 বছরের কি তৈরি করা? প্ল্যান তৈরি করা, যেটাই আজকে তোমরা পড়বা। কয় বছরের প্ল্যান তৈরি করা? 5 বছরের প্ল্যান তৈরি করা। এবং এই 5 বছরের প্ল্যানকে পাস করবে কারা কারা? কে পাস করাবে? সেটা হচ্ছে এনডিসি পাস করাবে। কে পাস করাবে? এনডিসি পাস করাবে। তাহলে প্ল্যানিং কমিশন কবে গঠন হলো দেখলা? প্ল্যানিং কমিশন কার সুপারিশে গঠন হলো? কেসি নিয়োগীর সুপারিশে গঠন হলো। প্রশ্ন আসতে পারে কি যে প্ল্যানিং
পরীক্ষায় চাই কিন্তু, হ্যাঁ। প্ল্যানিং কমিশনের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, প্রথম যিনি কি চেয়ারম্যান ছিলেন, তার নাম কি? জওহরলাল নেহেরু। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম কি? জওহরলাল নেহেরু। যদি বলা হয় প্ল্যানিং কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন, এই প্রশ্নটা জিডিতে চেয়েছিল। ডেপুটি চেয়ারম্যান কে প্রথম? তার নাম হচ্ছে গুলজারিলাল কি নন্দা। গুলজারিলাল কি নন্দা। এবং প্ল্যানিং কমিশনের যিনি শেষ লাস্ট ডেপুটি চেয়ারম্যান ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে মন্টেক সিং আলুওয়ালিয়া। মন্টেক সিং কি আলুওয়ালিয়া। তো মাথায় রাখবা এই তিনটি নাম, যে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের ডেপুটি কিন্তু, হ্যাঁ, প্রথম কিন্তু, হ্যাঁ, প্রথম কি ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? গুলজারিলাল নন্দা। শেষ যিনি ছিলেন তার নাম কি? মন্টেক সিং আলুওয়ালিয়া। এবং এই প্ল্যানিং কমিশনের জায়গায় কি আসছে? প্ল্যানিং কমিশনের জায়গায় কি আসছে? নীতি আয়োগ কিন্তু আসছে। এটা কিন্তু যেন তোমাদের মাথায় থাকে। এই প্ল্যানিং কমিশনের কাজ কি ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা। এবং এই প্ল্যানিং কমিশন কার আন্ডারে থাকে? মিনিস্ট্রি অফ প্ল্যানিং। কার আন্ডারে থাকে? মিনিস্ট্রি অফ কি প্ল্যানিং। মিনিস্ট্রি অফ কি? মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে কে থাকে? প্ল্যানিং কমিশন কিন্তু ছিল, মাথায় থাকবে। এখন কিন্তু এটা নেই, এই জায়গায় কি আসছে? নীতি আয়োগ। এবং এনডিসি এই 5 বছরের প্ল্যান এরা যে তৈরি করে, এটা কি করে দেয়? এনডিসি পাস করে। এবং এনডিসিকে কি বলা হয়? মাথায় রাখবা স্মল পার্লামেন্ট। স্মল কি বলা হয়? পার্লামেন্ট। এবং নীতি আয়োগকে কি বলা হয়? নীতি আয়োগকে বলা হয় কি? থিঙ্ক ট্যাঙ্ক। কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক। কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে, কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক। এবং নীতি আয়োগের কার আন্ডারে রয়েছে? নীতি আয়োগে রয়েছে মিনিস্ট্রি অফ কি? মিনিস্ট্রি অফ কি প্ল্যানিং। মিনিস্ট্রি অফ কি? মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে কি রয়েছে? নীতি আয়োগ রয়েছে। নীতি আয়োগের যিনি প্রথম চেয়ারম্যান, নীতি আয়োগের যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন হলো কে? মাথায় রাখবেন, নীতি আয়োগের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদী নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান ছিলেন। এবং নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানও কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যানও কে? তিনিও কে? তিনি হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। বর্তমানে তিনিই রয়েছেন নীতি আয়োগের কি বর্তমান চেয়ারম্যান। কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিল নীতি আয়োগের প্রথম, নীতি আয়োগের কি? নীতি আয়োগের প্রথম যিনি ডেপুটি চেয়ারম্যান, ডেপুটি কি? ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তিনি কে? বা বর্তমানে কে? বর্তমানে কি? বা ভাইস চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে নীতি আয়োগের প্রথম যিনি ডেপুটি চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ কি? অরবিন্দ পানাগড়িয়া। এবং নীতি আয়োগের যিনি বর্তমান যিনি রয়েছেন ভাইস চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান যিনি রয়েছেন তার নাম হচ্ছে কি? সুমন বেরি। সুমন কি? সুমন বেরি। নীতি আয়োগের যিনি প্রথম সিইও ছিলেন, নীতি আয়োগের যিনি প্রথম সিইও ছিলেন তার নাম পরীক্ষায় চাইতে পারে, তার নাম হচ্ছে কি? সিন্ধুশ্রী কি খুলার। সিন্ধুশ্রী কি খুলার। এবং বর্তমানে যিনি রয়েছেন তার নাম কি? বর্তমানে যিনি রয়েছেন তার নাম হলো বিভিআর সুব্রমণিয়াম। বিভিআর কি? বিভিআর সুব্রমণিয়াম। তাই মাথায় রাখবে এখানে কিন্তু 1 2 3 4 5 6টা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস থিঙ্ক ট্যাঙ্ক এই সালে গঠন হয় এবং মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে কিন্তু নীতি আয়োগ রয়েছে। এই সবখান থেকে একটা কোশ্চেন হয়তো জিজ্ঞাসা করলো যে নীতি আয়োগ কার জায়গায় এসেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্ল্যানিং কমিশনের জায়গায় নীতি আয়োগ এসেছে। এখান থেকে একটা কোশ্চেন করলো স্মল পার্লামেন্ট কাকে বলা হয়, তাহলে এনডিসি কে বলা হয়। নীতি আয়োগের কাজ কি? নীতি আয়োগেরও কাজ হচ্ছে কি? প্ল্যান তৈরি করা। নীতি আয়োগেরও কাজ কি? প্ল্যান তৈরি করা। সেটা কত বছরের জন্য? সেটা হচ্ছে 15 বছরের জন্য একটি কি প্ল্যান তৈরি করা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের কিছু ফ্যাক্ট। এবার তোমরা যেটা চলে আসবে তোমাদের মেন ক্লাস, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কবে আসে? 1900 কত সালে? 51। কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল টোটাল? 12টি। কয়টি? 12টি।
তাহলে 12টি সাল লিখবা বাড়িতে, একদম সোজা। 51, 56, 56, 61, 61, 66। তাহলে কয়টা হলো? 3টা। 3টা হয়ে যাওয়ার পরে কয়টা গ্যাপ যাবে? 3টা হয়ে যাওয়ার পরে কয়টা গ্যাপ যাবে? 3টা গ্যাপ যাবে। কত থেকে? 66 থেকে 69। এগুলো কি যাবে? বছর 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 হবে। কি হবে এগুলো? এগুলো হবে কি? বছর বছর। ঠিক আছে, গেল। তারপরে কি আসবে? তারপরে আসবে 4 নম্বর। তারপরে কি আসবে? 4 নম্বর। তাই একটুখানি কেয়ারফুল ভাবে বুঝবা যে 3টা হলো 3টা গ্যাপ। 4 নম্বর কবে আসবে? 1969 থেকে 1974। 5 নম্বর কবে আসবে? 1974 থেকে 1979 হওয়া উচিত, হবে কত? 78। এটা স্টার মার্ক, এটা ইম্পর্টেন্ট। চাইতে পারে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে কবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা 1 বছর আগেই কি হয়ে গেল? শেষ হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে, দেখো কতটা ইম্পর্টেন্ট চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কেন? কারণ এই সময় তো আসেনি, 66 থেকে তো 61 যায়নি, 69 থেকে 74। তারপরে রয়েছে কি? 2টা হলো, আবার 2টা কি যাবে? গ্যাপ যাবে। কত? 78 থেকে 80। 78 থেকে 80 গ্যাপ যাবে। তারপরে কত আসবে? 6 নম্বর। তারপরে কত আসবে? 6 নম্বর। 6 নম্বর কত থেকে? 1980 থেকে 1900 কি 85। তারপরে কি রাখবে? 7 নম্বর। 7 নম্বর 1985 থেকে 1900 কত? 90। তারপরে আবার গ্যাপ যাবে। আবার কি যাবে? গ্যাপ যাবে। কত গ্যাপ যাবে দেখো? আবার গ্যাপ যাবে। সেটা হচ্ছে কি 1990 থেকে 1992। ঠিক আছে। তারপরে আবার শুরু হবে কি? আবার শুরু হবে কন্টিনিউ 8 নম্বর থেকে 1992 থেকে 1900 কত? 97। 9 নম্বর 1997 থেকে 2000 কত? 2। 10 নম্বর 2002 থেকে কত? 2000, 2 আর 5 7, 2000 কি 7। 11 থেকে 2007 থেকে কত হবে? 12। এবং 12টা কত থেকে হবে? 12টা হবে 2012 থেকে 2017। ঠিক আছে। এই যে তোমাদের যে 12টা যে, সরি এখানে 12 হবে, তো এই যে তোমাদের যে 12টা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে রয়েছে, তার মধ্যে কয় জায়গায় তোমার গ্যাপ রয়েছে? 3 জায়গায় গ্যাপ রয়েছে। কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায় গ্যাপ রয়েছে? 3 জায়গায়। ঠিক আছে। কি কি গ্যাপ রয়েছে দেখো? 1966 থেকে 69। আরেকটা কত? আরেকটা রয়েছে কত? 19 কত আছে আরেকটা? 1978 থেকে 1978 থেকে 1980। ঠিক আছে। আরেকটা গ্যাপ রয়েছে কত? আরেকটা গ্যাপ রয়েছে 1990 থেকে 1992। এইখানকার মধ্যে কোনটিকে বলা হয় রোলিং প্ল্যান? পরীক্ষার কোশ্চেন। এখান থেকে কোনটিকে বলা হয় রোলিং প্ল্যান? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? কোনটা? এটা 1978 থেকে 1980। এটাকে কি বলা হয়? রোলিং প্ল্যান। রোলিং কি? প্ল্যান। আর এগুলা কি? বাৎসরিক। এটাও কি? বাৎসরিক। তাহলে বাৎসরিক এখানে আছে, বাৎসরিক এখানে আছে, এখানে কি আছে? রোলিং আছে। কোশ্চেন হতে পারে। বা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে? সেটা কিন্তু চাইতে পারে কবে? 69 থেকে কত? 1969 থেকে 1974। এটা হলো কত? 4th। বা পঞ্চমটা কবে চাইতে পারে? কেন? ইম্পর্টেন্ট। 74 থেকে কত? 1978। এবার এখান থেকে প্রশ্ন করতে পারে সব থেকে কোনটা বেশি ফেইলিওর? তাহলে মাথায় রাখবে সব থেকে বেশি ফেইলিওর যেটা রয়েছে সেটা হচ্ছে কি? এটি। এটি হচ্ছে সব থেকে কি? বেশি কি? ফেইলিওর। এবং সব থেকে কোনটা যদি বলা হয় সব থেকে বেশি সাকসেসফুল, তাহলে অ্যান্সার হয়ে যাবে কয় নাম্বারটা? সেটা হয়ে যাবে 8 নম্বরটা। 8 নম্বরটা সব থেকে কি? বেশি কি? সাকসেসফুল। কয় নম্বর? 8। কয় নম্বর বেশি সাকসেসফুল? 8 নম্বর বেশি কি? সাকসেসফুল। কোনটা একটু কম, সব মানে কম সাকসেসফুল সব থেকে কোনটা? সেটা হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে। আশা করি বোঝা গেল এই জায়গাটা। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন করে পরীক্ষায়, সেটা হচ্ছে কি? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেটা দেখে নাও একটুখানি, সোজা ওইটাও, হ্যাঁ দেখে রাখো। তাহলে সেটা কয়টা আসবে? 12টাই আসবে। কয়টা আসবে? 12টা আসবে। ওকে, 9, 10, 11, 12টাই লিখলাম। হ্যাঁ 12টাই আসবে। দেখো আনন্দ বোঝো, এটা মুখস্থ করার চেষ্টা করবা। হ্যাঁ আর আগের যেটা ডাটা রয়েছে না, ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে ট্রাই করবা তাহলে হয়ে যাবে। যেমন কি দেখো, এটা কাটবা, সব কাটা কাটা করবা, দেখো হয়ে যাবে। সব দেখো কাটা কাটা যায়, সব কি? সব কাটা কাটা যাবে যা আছে। ও ও আচ্ছা 66, 60, এই যে 67, 68 যা আছে দেখো সব কাটা যাবে যা আছে। ঠিক আছে। 78, 80 যা আছে
সব সব। তাহলে বাড়িতে একটু ট্রাই করবে, একদম সোজা যা আছে সব কাটা যায় দেখো। ঠিক আছে, খালি এটা পড়ে থাকে আর কি, এটা পড়ে থাকে। ভালো মতন একটু বুঝে নিবা কোনটা রোলিং প্ল্যান, কোনটা বাৎসরিক, কোনটা বাৎসরিক, 4 নাম্বার কবে থেকে কত এবং 5 নাম্বার কবে থেকে কত, এবং কোনটা সব থেকে মাইনাস, সব থেকে খারাপ কোনটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বারটা, এবং কোনটা সব থেকে ভালো রয়েছে সেটা হচ্ছে সাকসেসফুল, হাইলি সাকসেসফুল, সেটা হচ্ছে কয় নাম্বারটা, 8 নম্বরটা। তা আশা করা বোঝা গেল এই জায়গাটা। নেক্সট যেটা রয়েছে জিডিপি, এখান থেকে কোশ্চেন করে জিডিতে, হ্যাঁ এসএসসি জিডিতে এখান থেকে কোশ্চেন কিন্তু করে জিডিপির ক্ষেত্রে, হ্যাঁ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, দুইটি কোশ্চেন হয়। জিডিপি কত রাখা হয়েছিল আর জিডিপি কত পেলা সেটা কিন্তু চাই। আরেকটা কি ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমরা বাড়িতে করে নেবা। আরেকটা কি ডিফারেন্স, ঠিক আছে। দেখো ভালো বুঝবা, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো বা ট্রিকও বলে দেবো। দেখো 1 নম্বরটা জিডিপি রাখা হয়েছিল কত 2.1, হয়েছিল কত 3.6, তার মানে কি এটা ভালো গেছে, কত ভালো গেছে 1 পয়েন্ট কত 5, ঠিক আছে। তাহলে মাথায় রাখবা এগুলা, হ্যাঁ। নেক্সট দেখো দ্বিতীয় নম্বরটা কি রাখা ছিল 4.5, হয়েছিল কত 4.27, ঠিক আছে। তৃতীয়টা একদম সোজা, তৃতীয়টা একদম সোজা, সেটা হচ্ছে কত 2.8 হয়েছিল, কিন্তু রাখা হয়েছিল কত 5.6, এখানে ডবল, মানে এর ডবল, এটা এটা রাখা হয়েছিল, এটা হয়েছিল, খালি বোঝার চেষ্টা করবা। এই দুইটা প্রথম দুইটা বাড়িতে ভালো তো মুখস্থ করবা, এটা ডবল দিয়ে হয়ে গেল। পরেরটাও ডবলই মতো মাথায় রাখবা, মাথায় রাখবা ডবলই, 33 তার ডবল কত হয় 66, কিন্তু হবে না 5.6 হবে, এটাও ধরে রাখো ডবল, কাছাকাছি ডবল, ঠিক আছে। 5 নম্বরটা একদম সোজা, 5 আর 6 একদম সোজা, একদম সোজা, খালি বুঝবা বাস শেষ, চোখের ভেলকি শেষ। দেখো 4.4, 4 পয়েন্ট কত 4 হয়ে গেল কত 4.8, তাহলে কত বাড়লো, কত বাড়লো এখানে 0. তাই তো, খালি এখানে এই 4 যোগ করে দিলা, খালি বোঝার চেষ্টা করবা। পরেরটা দেখো, পরেরটা আরও সোজা, পরেরটা হচ্ছে 5.2 হয়ে যাবে কত 5.7, এখানে এই 5 এখানে ধরে রাখো, যোগ করে দিলা 0.5, 0 পয়েন্ট কি 5 কি করে দিলা যোগ করে দিলা, একদম সোজা, হ্যাঁ। তারপরে 7 8 9, তো দেখো 7-এ ছিল 5 হয়েছিল কত 6, 7-এ ছিল 5 হয়েছিল কত 6, তারপর একদম সোজা, সেটা হচ্ছে কত 5.6, এটা একটু ডাইভার্ট করে দাও, 6 পয়েন্ট কত হয়ে যাবে 5, তাহলে ডাইভার্ট এখানে, হ্যাঁ ডাইভার্টের খেলা, এ পাশ আর ও পাশ, দেখো 5 6 6 5, তারপরে 8-এ কি 10-এ কত ছিল, 10-এ ছিল 8 9 8, এগুলো সব রাখা হয়েছিল, হ্যাঁ এগুলো সব কি রাখা হয়েছিল, রাখা হয়েছিল। এবার যেটা তুমি পাবা, এখান থেকে তুমি যেটা পাবা সেটা কত পাবা, মাথায় রাখবা 5.6 আর 6.5, বোঝার চেষ্টা করবো জাস্ট একটু। এটা তোমার হয়ে যাবে, এটা হয়ে যাবে 5.4, এটা 5 পয়েন্ট কত হলো 4 হলো, তাহলে এখানে 5.4, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 6.8, কিভাবে দেখো, আর এটা 5 কত ছিল 6, মানে এখানে ধরে রাখো তর্কের খাতিরে, এখানে ধরে রাখো 10, ঠিক আছে, এখানে কত 12, আর এখানে কত 11, মানে এটা বুঝবা এখানে 11 12 10, মানে 10 11 12, একটুখানি যোগ বিয়োগ করে নেবা, দেখবা এখান থেকে 11, এখানে এরকম মাইনাস করে দাও, দেখো এটা চলে আসবে, এটা প্লাস করে দাও একটুখানি, দেখো এটা চলে আসবে, এটাকে যোগ করে দাও, দেখো এটা চলে আসবে, ঠিক আছে। আর এটা একদমই সোজা, বাড়িতে বুঝবা ভালো মতন। সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে কি 8 কত হবে 6 7 8, 6 7 8, এটা 9, এটা 8, আর এটা 9, এটা আপাতত ব্ল্যাঙ্ক বা কোনো জায়গায় থাকতে পারে 8.2, সব পার্সেন্টেজ, হ্যাঁ যা আছে সব কি পার্সেন্টেজে, ভালো মতন বুঝবা। ভিডিওটা দরকার পড়লে ব্যাক থেকে একটু দেখবা, কিভাবে আমি বললাম সেটা বোঝার চেষ্টা করবা, আর ডিফারেন্সটা নিজেরাই বের করে নেওয়ার চেষ্টা করবা। এটা জিডিপি কি রাখা হয়েছিল পঞ্চবার্ষিক পরিকল্পনায়, এটা জিডিপি তুমি কি পেয়েছো, ঠিক আছে। সব থেকে যেটা হলো সব থেকে খারাপ গেছে সেটা হচ্ছে কত 3, সব থেকে খারাপ যেটা সবচেয়ে ভালো যেটা গেছে সেটা কোনটা 8, ঠিক আছে। এটাই একটু আগে বলছিলাম, এটাই মাথায় রাখবা। আজকে তোমাদের যে পরের যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল কবে, এটা থেকে এটা ফার্স্ট। দেখো সবাই জানো, মোটামুটি সবাই এটা সম্বন্ধে জানো, তাও একটু বোঝার চেষ্টা করো। দেখো এই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন, এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু। একটু আগে আমরা দেখছি এনারই জন্মদিনে শিশু দিবস পালন করা হয়, এবং এই জওহরলাল নেহেরুই কি ছিলেন প্ল্যানিং কমিশনের কি ছিলেন,
প্ল্যানিং যে কমিশন, প্ল্যানিং কমিশনের কি ছিলেন? তিনি চেয়ারম্যান ছিলেন। প্ল্যানিং কমিশনের তিনি কি ছিলেন? চেয়ারম্যান ছিলেন। এবং ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন প্ল্যানিং কমিশনের সেই সময়? তার নাম কে? গুলজারিলাল নন্দা। গুলজারিলাল কি? নন্দা। ওকে, গুলজারিলাল কি? নন্দা ছিলেন কি প্ল্যানিং কমিশনের কি প্রথম ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান। তাহলে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সেই সময়? জওহরলাল নেহরু। এবং জওহরলাল নেহরু সেই সময় কি ছিলেন? প্রধানমন্ত্রী। তার মানে অটোমেটিক প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান সবসময় কে হতেন? প্রধানমন্ত্রী হতেন। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপরে? সবাই জানো, দুইজন ব্যক্তি, একজনের নাম কি? হ্যারড, আরেকজন ব্যক্তির নাম কি? ডোমার। তাহলে হ্যারড ডোমার মডেলের ওপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু করা হয়েছিল। এবং এই পরিকল্পনার যিনি রূপকার ছিলেন, যিনি কি ছিলেন? যিনি রূপকার ছিলেন তার নাম কি? KN কি? রাজ। ডিরেক্টলি পরীক্ষায় কোশ্চেন করতে পারে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপরে? হ্যারড ডোমার মডেলের ওপরে। বা প্রথম যিনি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যিনি রূপকার ছিলেন তার নাম কি? KN রাজ। সেই সময় প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অবভিয়াসলি জওহরলাল নেহরু ছিলেন। বা প্রথম ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন প্ল্যানিং কমিশনের? তিনি ছিলেন কি? গুলজারিলাল নন্দা। এবং এই সময় যে জিডিপি কত রাখা হয়েছিল? লক্ষ্য রাখা হয়েছিল 2.1, ঠিক আছে, কিন্তু জিডিপি কত এসেছিল? জিডিপি এসেছিল কত? 3.6। এবং ডিফারেন্স কত ছিল? 1.5%। আশা করি এই জায়গাটা বোঝা গেল। এবং এই প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কিসের ওপর জোর দেওয়া হয়েছিল? মাথায় রাখবে, কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল। কৃষি এবং কি? সেচের ওপর কি দেওয়া হয়েছিল? জোর দেওয়া হয়েছিল। ডিরেক্টলি কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন এখান থেকে চাইতে পারে। কৃষি ও সেচের ওপর কোন পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? হ্যারড ডোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং এর রূপকারকে? KN রাজ। এর রূপকারকে? KN রাজ। এরপরে মাথায় রাখবে এখানে 5টি IIT কোশ্চেন কিন্তু চেয়েছিল SSC GD-তে। কয়টি IIT গঠন হয়েছিল? 5টি IIT গঠন হয়েছিল। এবং এই 5টি IITর মধ্যে যদি বলা হয় প্রথম IITর নাম কি? সবাই জানে, খড়গপুর IIT। খড়গপুর কি? ওয়েস্ট বেঙ্গলে। খড়গপুর IIT প্রথম IIT ভারতের মধ্যে 5টা IITর মধ্যে। এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? প্রথম। এছাড়াও মাথায় রাখবে যে এখানে যে সেচ 3টি বাঁধের কথা চলে আসবে, সেটা হচ্ছে কি? ভাকরা নাঙ্গাল। কি নাঙ্গাল? ভাকরা নাঙ্গাল। তারপরে কি? নাগার্জুনা সাগর ড্যাম। নাগার্জুনা সাগর ড্যাম, তোমরা ভিডিওটা আস্তে করে দেখে লিখবে। ভাকরা নাঙ্গাল ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম এবং কি? হীরাকুদ যে ড্যাম, এগুলো কিন্তু এই সময় এর কাজ হয়। সেটা কোন নদীর উপরে? ভাকরা নাঙ্গাল সবাই জানে, শতদ্রু নদীর উপরে। কোন নদীর উপরে? কোন নদী? শতদ্রু। নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর উপরে? কৃষ্ণা। এবং হীরাকুদ ড্যাম কোন নদীর উপরে? মহানদী। ঠিক আছে, এই নদীগুলোর ওপর এই ড্যাম কিন্তু গড়ে উঠেছিল। মাথায় রাখবে, চাইতে পারে। এবং কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষি সেচ। কয়টা IIT? 5টা IIT। প্রথম IIT ভারতের কোনটি? খড়গপুর IIT ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, রূপকারকে? KN রাজ। জিডিপি কত রাখা হয়েছিল? জিডিপি কত গিয়েছিল এবং ডিফারেন্স কত জিডিপির? সেটা কোন মডেল? হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। এছাড়াও মাথায় রাখবে এখানে আরও কিছু পয়েন্ট আউট আছে। সেটা হচ্ছে কি? এখানে কিছু জিনিস আসবে, দেখো। সেটা হচ্ছে তোমরা মাথায় রাখবে কি কি? যে 1951 সালে প্রথম কি আসে? অর্থ কমিশন। প্রথম কি আসে? অর্থ কমিশন। কোন পরিকল্পনায়? এই পরিকল্পনায়। এবং এই অর্থ কমিশনের প্রথম যিনি ছিলেন চেয়ারম্যান, তার নাম কি? KC নিয়োগী। কে ছিলেন? KC নিয়োগী। ওকে, নেক্সট 1952, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি? সমষ্টি উন্নয়ন কর্মসূচি। সমষ্টি উন্নয়ন কর্মসূচি কোন পরিকল্পনায়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কত সালে? 1952 সালে। তারপরে চাইতে পারে জাতীয় পরিবার, জাতীয় পরিবার পরিকল্পনা, জাতীয় পরিবার পরিকল্পনা নীতি কত সালে? 1952 সালে। এরপরে চাইতে পারে সম্পদ কর কবে? সম্পদ কর 1953 সালে। 1954 খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মাথায় রাখবা। 1954 সাল কি হয়?
সর্বভারতীয় সর্বভারতীয় গ্রামীণ গ্রামীণ ঋণ সুরক্ষা কমিটি। সর্বভারতীয় গ্রামীণ ঋণ সুরক্ষা কমিটি কবে? 1954। এবং এরই সুপারিশে 1955 সালে সালে গঠন কি হয়? 1955 সালে কি গঠন হয়? এম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে, এটার নাম পরিবর্তন করে কি হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের নাম কি ছিল? এম্পিরিয়াল ব্যাংক অফ কি ইন্ডিয়া। এবং কার সুপারিশে এটা গঠন করা হলো? সর্বভারতীয় গ্রামীণ ঋণ সুরক্ষা কমিটির সুপারিশে 1955 সালে। কিন্তু এটা কবে গঠন করা হয়েছিল? 1954। 1953 সালে কি? সম্পদ কর। জাতীয় পরিবার পরিকল্পনা নীতি কবে? 1952 সালে। মাথায় রাখবা, বিশ্বে প্রথম কে নিয়ে আসছিল? ভারত। কে নিয়ে আসছিল? ভারত বা ইন্ডিয়া। ঠিক আছে। সমষ্টি উন্নয়ন কর্মসূচি কবে? 1952। অর্থ কমিশন প্রথম কবে? 1951। প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম কি? কেসি নিয়োগী। প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কেসি নিয়োগী। এটা অর্থ কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন সেটা আলাদা জিনিস। নির্বাচন কমিশনের প্রথম যিনি ছিলেন তিনি কে ছিলেন? সুকুমার সেন। তিনি কে ছিলেন? সুকুমার সেন। এই ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যতগুলো এখানে দেখতেছো তুমি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। বি কেয়ারফুল। নেক্সট যেটা আসছে, এটাই তো আছে। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে সেকেন্ড কি? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ওকে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কবে? 56 থেকে কত? 61। 56 থেকে কত? 61। এবং এটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? এটা গড়ে উঠেছিল প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে। প্রশান্ত চন্দ্র কি? মহালানবিশ কি মডেলের উপর কি ভিত্তি করে? প্রশান্ত চন্দ্র মহালানবিশ। প্রশান্ত কি? আরে यार এম লিখে রাখছি কেন? প্রশান্ত চন্দ্র কি মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই প্রশান্ত চন্দ্র মহালানবিশকে বলা হয় কি? পরিসংখ্যানের কি জনক। পরিসংখ্যানের জনক কাকে বলা হয়? প্রশান্ত চন্দ্র মহালানবিশকে কিন্তু বলা হয়। মাথায় রাখবে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এই মডেলের উপর, প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেলের উপর কিন্তু গড়ে উঠেছে। এবং কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ভারী শিল্প। কি শিল্প? ভারী শিল্পের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবং কোশ্চেন ডিরেক্টলি আস্ক করতে পারে, সেটা হচ্ছে কি? মাথায় রাখবে যে এলআইসি কবে গঠন হয়? এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কত সালে? 1956 সালে। বা কোশ্চেন চাইতে পারে, খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় শিল্পনীতি, ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। দ্বিতীয় শিল্পনীতিও কবে? 1956 সালে। তাহলে অ্যান্সার হতে পারে প্রথম শিল্পনীতি কবে? অ্যান্সার হয়ে যাবে 1948 সালে। তাহলে প্রথম শিল্পনীতি কবে? 1948 সালে। দ্বিতীয় শিল্পনীতি কবে? 1956 সালে। এরপরে তোমাকে যদি বলে যে তৃতীয় শিল্পনীতি কবে? তৃতীয় 1977 সালে। চতুর্থ 1980 সালে। পঞ্চম 1991 সালে। এগুলো সবগুলো কি? শিল্পনীতি। মাথায় রাখবা, সবগুলোই কি? শিল্পনীতি। প্রথম শিল্পনীতি 1948 সালে, দ্বিতীয় শিল্পনীতি 1956 সালে। দ্বিতীয় শিল্পনীতি কোন 5 ইয়ার্স প্ল্যানে এসেছিল? দ্বিতীয় 5 ইয়ার্স প্ল্যানে এসেছিল। এলআইসি কবে গঠন হয়েছিল? 1956 সালে হয়েছিল। কোন পরিকল্পনায়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন মডেলের উপর ভিত্তি করে? প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে। এবং এনাকে কি বলা হয়? পরিসংখ্যানের কি বলা হয়? জনক কিন্তু বলা হয়। এবং এখানে কোন শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? মাথায় রাখবা, ভারী শিল্পের উপর। কোন শিল্প? ভারী শিল্প। কোন শিল্প? ভারী শিল্প। এবার ভারী শিল্প যেটি রয়েছে সেটা হচ্ছে কয় জায়গায়? 3 জায়গায়। এই জায়গাটা খুব কিন্তু অসুবিধা হয়, মাথায় রাখবা, খুবই অসুবিধা হয়। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে কি ভিলাই, একটা হচ্ছে কি ভিলাই, একটা হচ্ছে কি রৌরকি কেল্লা, একটা কি রৌরকেল্লা, আরেকটা কি রয়েছে? দুর্গাপুর। এটা কিন্তু চাইতে পারে যে এই যে ভিলাই যে রয়েছে এটা কোথায়? এটা হলো ছত্তিশগড়। এটা কোথায়? ছত্তিশগড়। কার সহযোগিতায়? মাথায় রাখবা, রাশিয়া। কার সহযোগিতায়? রাশিয়া। রৌরকেল্লা
রৌরকেল্লা কোথায়? মাথায় রাখবা উড়িষ্যা। কার সহযোগিতায়? কার সহযোগিতায়? মাথায় রাখবা রৌরকেল্লা উড়িষ্যা। কার সহযোগিতায়? জার্মানি। কার সহযোগিতায়? জার্মানি। দুর্গাপুর কোথায়? অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল। কার সহযোগিতায়? ইউনাইটেড কিংডমের সহযোগিতা। এবং এই সবগুলি যে রয়েছে সবগুলি কোন সময়? এটাও মাথায় রাখবা 1959-এ। 1959-এ। পরের যেটি প্ল্যান রয়েছে তৃতীয়, সেখানে আরেকটি হয়, সেটা মাথায় রাখবা, সেখানে আরেকটি হয় বোকারো হয়। আরেকটি কি হয়? বোকারো হয়। বোকারো হয়। এটা কার সহযোগিতায়? এটা হচ্ছে রাশিয়ার সহযোগিতায় হয়। কোথায় হয়? ঝাড়খণ্ডে হয়। কোথায় হয়? ঝাড়খণ্ডে হয়। কোন পরিকল্পনায় থাকবে? থার্ড 5 ইয়ার্স প্ল্যানে থাকবে। কোন পরিকল্পনায় থাকবে? থার্ড 5 ইয়ার্স প্ল্যানে থাকবে। এখান থেকে ইম্পর্টেন্ট এটাই ছিল। নেক্সট যেটা তোমাদের রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা রয়েছে 1961 থেকে 1961 থেকে 1900 अरे यार कहाँ गया 1900 কত 1961 থেকে 1900 কত 66 তৃতীয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এর আগেরটার মধ্যেও যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কে ছিলেন? জওহরলাল নেহরুই ছিলেন। আগেরটার সময়ও যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কে ছিলেন সেই সময়? জওহরলাল নেহরুই ছিলেন। এবার এই জায়গায় এটা কিন্তু তৃতীয়তে থাকবে। হ্যাঁ, এইখানে যেটা রয়েছে এই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় জওহরলাল নেহরুও ছিলেন, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রীও ছিলেন এবং ইন্দিরা গান্ধীও ছিলেন। এবং ভারতের প্রথম যে অ্যাক্টিং যে প্রাইম মিনিস্টার সেটাও এখানে এখানে কিন্তু ছিল, ঠিক আছে। এটাও কিন্তু কি এখানে কিন্তু ছিল। আশা করি তোমরা বুঝতে পারলা, বা সমস্ত বইয়ের মধ্যে দেওয়া থাকে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন প্রধানমন্ত্রীর সময়, তাহলে সেটা কিন্তু জওহরলাল নেহরুর সময়। কিন্তু রানিংয়ের মধ্যে কিন্তু তিনজনই থাকবে, ঠিক আছে। রানিংয়ের মধ্যেই কি থাকবে? তিনজনই থাকবে। লাল বাহাদুর কি শাস্ত্রী। আর এই লাল বাহাদুর শাস্ত্রী কি বলেছিলেন, একটা আমরা যখন ক্লাস করেছিলাম, জয় জওয়ান জয় কি কিষান। আর জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান কে বলেছিলেন? অটল বিহারী কি বাজপেয়ী বলেছিলেন। আমরা সেন্সাসের ক্লাসেও কিন্তু করেছিলাম, ঠিক আছে। তো মাথায় রাখবা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাকে অন্য নামও বলা হয় কি গ্যাটগিল যোজনা। কি বলা হয়? গ্যাটগিল যোজনাও কিন্তু কি বলা হয়, গ্যাটগিল যোজনাও বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? গ্যাটগিল যোজনাও বলা হয়। বা কোন মডেলের ওপরে? অনেকখানি দেখবা তোমরা যদি দেখো তাহলে দেখবা জন এবং কি চক্রবর্তী, জন চক্রবর্তী মডেলের উপরে কিন্তু এটা গুরুত্ব দেওয়া হয়েছিল। তোমাকে যদি বলে প্রথম শিল্পনীতি কবে, তাহলে 1948 সালে। দ্বিতীয় শিল্পনীতি কবে? 1956 সালে। বা তৃতীয় শিল্পনীতি কবে, সেটাও চলে যাবে 1977 সালে। কিন্তু দ্বিতীয় শিল্পনীতি কোন পরিকল্পনায় এসেছিল? তাহলে সেটা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে দ্বিতীয় শিল্পনীতি, ঠিক আছে। গ্যাটগিল যোজনা কোনটাকে বলা হয়? গ্যাটগিল কিন্তু, হ্যাঁ, এটা গ্যাটগিল যোজনা বলা হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। তুমি আগেরটা থেকে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে দ্বিতীয়টা যে রয়েছে এটা জিডিপি কত রাখা হয়েছিল? জিডিপি কত রাখা হয়েছিল? 4.5। জিডিপি কত এসেছিল? 4.27 বা কোথাও 4.28 দেওয়া থাকে, ঠিক আছে। এর ডিফারেন্স তোমরা বাড়িতে দেখবা, ঠিক আছে। নেক্সট যেটা তোমার ছিল সেটা কি, 3 নম্বরের মধ্যে জিডিপি কত ছিল? ডবল। কিসের ডবল? 2.8 এর ডবল কত? 5.6। এটা রাখা হয়েছিল, এটা গিয়েছিল কেন? এই কারণ, তার কারণ এই সময় হয়েছিল তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা কি, এক তো খরা হয়েছিল। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে খরা প্লাস কি 1962 সালে কি ভারত চীন যুদ্ধ, এবং 1965 সালে কি ভারত কি পাকিস্তান যুদ্ধ। এই তিনটি কারণে সেই সময় কিন্তু এই 5 ইয়ার্স প্ল্যানটা কিন্তু কি সব থেকে কি ফেইলিওর 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে কিন্তু ধরা হয়। আমরা কিন্তু লিখেছিলাম এখানে। আর 8 নম্বরটা সাকসেস বলা হয় সব থেকে বেশি। এবং এখানে মাথায় রাখবে এখান থেকে অনেকগুলো কোশ্চেন করতে পারে। তার মধ্যে একটি কোশ্চেন একটু আগেই তোমরা দেখলা, বোকারো স্টিল প্ল্যান্ট। বোকারো, বোকারো স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায়? রাশিয়ার সহযোগিতায়। কোথায়? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। কোথায়? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। এই পরিকল্পনায় কিন্তু থাকবে। কিন্তু ভারতের মধ্যে প্রথম একটি যদি বলা হয় টিস্কো কবে, মাথায় রাখবা টিস্কো যদি বলা হয় টিস্কো কবে, হ্যাঁ টিস্কো, টিস্কো মাথায় রাখবা 1900 কত সালে? 7 সালে। 1907 সাল খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময় কি হয়? এই সময় হয় হচ্ছে কি বলো, এই সময় কি হয়? সুরাট অধিবেশন, কংগ্রেসের ক্লাসে আমরা দেখব টিস্কো কবে গঠন হয়? 1907
2007 সালে। বোকারো স্টিল প্ল্যান্ট কোন পরিকল্পনায়? তৃতীয় পরিকল্পনায়। তৃতীয় পরিকল্পনা কেন এত আনসাকসেসফুল? সেটা হচ্ছে খরা, যুদ্ধ যুদ্ধ, এই জন্য এত কি আনসাকসেসফুল। জিডিপি কত রাখা হয়েছিল? জিডিপি রাখা হয়েছিল 5.76, হয়েছিল কত? 2.8। এটাই সব থেকে কি, সব থেকে বেশি কিন্তু খারাপ। এবং এটাই কি বলা হয় গ্যাটগিল যোজনা। এবং কোন মডেলের ওপরে? জন এবং কি জন স্ট্যাডি এবং কি চক্রবর্তী মডেলের উপরে। এখানে যেটা কয়জন প্রধানমন্ত্রী এই টাইম লাইনের মধ্যে ছিল? 3জন ছিল, একজন অ্যাক্টিং প্রাইম মিনিস্টারও ছিল। তোমরা বলো ভারতের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের নাম কি? আর ইনি নারা দিয়েছিলেন কি জয় জওয়ান জয় কি কিষাণ। এবং জয় জওয়ান জয় কিষাণ নারা এবং জয় বিজ্ঞান কে বলেছিলেন? অটল বিহারী বাজপেয়ী কিন্তু বলেছিলেন। এছাড়াও মাথায় রাখবে তোমাদের এখানে কিছু সাল ইম্পর্টেন্ট রয়েছে। যেমন সাল ইম্পর্টেন্ট ছিল, মাথায় রাখবা এইখানে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিছু সাল ইম্পর্টেন্ট ছিল, ডিরেক্টলি পরীক্ষায় চাইতে পারে। প্লাস এখানে দেখবে যে তোমাদের এখানেও কিছু সাল দেওয়া রয়েছে। দ্বিতীয়টার মধ্যে কিছু সাল দেওয়া রয়েছে 1956 সালের দুইটি, ঠিক আছে। এলআইসি এবং দ্বিতীয় শিল্পনীতি এখানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এবং তৃতীয়টার মধ্যে তোমরা দেখলা কিছু সাল এখানে, এটা এটা তৃতীয়টাতে, এটা দ্বিতীয়টায়, হ্যাঁ এটা সেকেন্ডেই আছে, ঠিক আছে। 1959 সালে 3টি ভারী শিল্পের উপর। আর তৃতীয়টা গুরুত্ব দেওয়া হয়েছিল কিসের উপরে? তৃতীয়টা গুরুত্ব দেওয়া হয়েছিল শিল্প এবং কি শিল্প এবং কি শিল্প এবং কৃষি, দুইটির ওপরেই কি গুরুত্ব দেওয়া হয়েছিল এই তৃতীয়টার মধ্যে। এখানে কিছু সাল দেখে নাও, যেমন কি যেমন সাল থাকতে পারে কি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি আসে? সবুজ বিপ্লব। এই পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় কি আসে? সবুজ বিপ্লব। এবং সবুজ বিপ্লব বিশ্বে সবাই জানো কি নরম্যান বরলক। বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবাই জানে এখানে A to Z নরম্যান বরলক। কিন্তু পরীক্ষায় কোশ্চেন চেয়েছে নরম্যান বরলক কবে নোবেল প্রাইজ পায়? নোবেল প্রাইজ বলতে কি নোবেল পিস প্রাইজ কবে পায়? 1970 সালে। কত সালে পায়? 1970 সালে। নরম্যান বরলককে সবুজ বিপ্লবের জনক বলা হয় কিসে? বিশ্বে। নরম্যান বরলক কোথাকার নরম্যান বরলক কোথাকার হচ্ছে জনক ছিলেন? নরম্যান বরলক বিশ্বের জনক ছিলেন এবং এরা কোথাকার রেসিডেন্ট ছিলেন? আমেরিকা। কোথাকার? আমেরিকা। কিন্তু কোথায় তিনি এই সবুজ বিপ্লবটা ঘটিয়েছিলেন? সেটা ঘটিয়েছিলেন মেক্সিকোতে। কোথায়? মেক্সিকোতে। কোথায় ঘটিয়েছিলেন? মেক্সিকোতে। কোথায় ঘটিয়েছিলেন? মেক্সিকোতে। মাথায় থাকবে মেক্সিকোতে। এবং 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 কোথায় করেছিলেন? মেক্সিকোতে। কিন্তু ভারতে কোথায়? ভারতে কাকে বলা হয়? সেটা হচ্ছে কি MS স্বামীনাথনকে বলা হয়। MS কি? স্বামীনাথন। ইনি 2023 সালে তিনি কি মারা গিয়েছেন। ইনি 2023 সালে কি মারা গেছেন, ঠিক আছে। ইনি 2023 সালে মারা গেছেন। এনাকে বলা হয় ভারতে কি ভারতে সবুজ বিপ্লবের জনক কিন্তু এনাকে বলা হয়, ঠিক আছে। সবুজ বিপ্লব কথার অর্থ কি? এটা হিউজ একটা কি পরিবর্তন। কিসে? সেটা ধান হতে পারে, সেটা গম হতে পারে। কিন্তু ভারতে যেটা হয়েছিল সেটা কিসের উপরে হয়েছিল? গম, তারপরে কি ধান। এবং কোথায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? কোন স্টেটে? সেটা বলতে পারো তুমি কি পাঞ্জাবে। তারপরে আস্তে আস্তে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু সেটা ছড়িয়ে পড়ে। এবং এখানে যে বীজটা ব্যবহার করা হয়েছিল সেই বীজটাও তোমরা জানো, সেটা হচ্ছে কি হাই এলডিং কি ভ্যারাইটি বা উচ্চ ফলনজাত বীজ কিন্তু ব্যবহার করা হয়েছিল। এটা মাথায় রাখবে। গমের উপর করা হয়েছিল, পাঞ্জাবে গুরুত্ব দেওয়া হয়েছিল MS স্বামীনাথনকে। ভারতে কি সবুজ বিপ্লবের কি বলা হয়? জনক বলা হয়। এবং ইনি কবে মারা গিয়েছেন? 2023 সালে কিন্তু মারা গিয়েছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন তুমি জানতে পারো যে ধান গবেষণাগার বিশ্বে কোথায়? সবাই জানে কি ফিলিপিন্স। কোথায়? ফিলিপিন্সে। কোথায়? ফিলিপিন্সে। কিন্তু ধান গবেষণাগার ভারতে কোথায়? সেটা সবাই জানে উড়িষ্যার কোথায়? উড়িষ্যার কটকে। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার হচ্ছে কি উড়িষ্যার কটকে হচ্ছে ধান গবেষণাগার ভারতে। এবং বিশ্বে কোথায়? সেটা হচ্ছে ফিলিপিন্সে। ভারতের সবুজ বিপ্লবের জনক কারা? MS স্বামীনাথন। কবে মারা গিয়েছে? 2023 সালে। কিন্তু আমি এখান থেকে তোমাদের কয়েকটি কোশ্চেন একটু করিয়ে রাখছি, আরো কয়েকটি কোশ্চেন। সেটা হচ্ছে কি মাথা রাখবা 1967, ওকে, 1971, 1972, 1987, 1989 আর 2024, এই কয়টা সাল লাগবে? হ্যাঁ, MS স্বামীনাথন সম্পর্কে ভালো মতন মাথায় রাখবা। দেখো এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে একটা একটা দেখে নাও।
এটা পেয়েছিলেন তিনি পদ্মশ্রী। ভারতের যে নাগরিক সম্মানের মধ্যে যে চতুর্থ সম্মানটি তিনি কবে পেয়েছিলেন? 1967-এ। নাম কি? পদ্মশ্রী। এবং 2024 সালে ভারতের সর্বোচ্চ সম্মান সেটা তিনি পেয়েছিলেন, সেটা ভারতের সর্বোচ্চ সম্মান যে 1 নম্বরে রয়েছে সর্বোচ্চ সম্মান, তার নাম কি? ভারত রত্ন। কত সালে পেয়েছিল? 2024 সালে। কিন্তু তিনি মারা গিয়েছিল কবে? 2023 সালে। কিন্তু তাহলে কি হিসাবে পেলেন এটা? তাহলে মরণোত্তর পেলেন। কি পেলেন? মরণোত্তর। কি পেলেন? মরণোত্তর। এবং 1989 সালে তিনি যেটা পেয়েছিলেন কি? 1989 সালে পেয়েছিলেন পদ্ম বিভূষণ। পদ্ম কি? বিভূষণ। ঠিক আছে, পদ্ম বিভূষণ কয় নম্বর? সেকেন্ড। তার মানে তিনি চতুর্থও পেয়ে গেছেন, ফার্স্টও পরে পেলেন, সেকেন্ডও পেলেন। এবং মাথায় রাখবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট, 1971 সালে তিনি পেয়েছিলেন রমন ম্যাগসাই অ্যাওয়ার্ড, বা যাকে বলা হয় কি? এশিয়ার কি বলা হয়? এশিয়ার নোবেল বলা হয়। রমন ম্যাগসাই অ্যাওয়ার্ডকে কি বলা হয়? এশিয়ার কিন্তু নোবেল বলা হয়। এটা 1971 সালে পেয়েছিলেন। এবং 1972 সালে এবং 1987 সালে 87 সালে পেয়েছিলেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ। ওয়ার্ল্ড ফুড প্রাইজ তিনি কবে পেয়েছিলেন? 1987 সালে। এবং 1972 সালে তিনি কি পেয়েছিলেন? মাথায় রাখবে, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি? পদ্মভূষণ। ভূষণ, পদ্ম কি? ভূষণ। মাথায় রাখবে মানে পদ্মশ্রী, পদ্মভূষণ, তারপরে পদ্মবিভূষণ, পরে পেয়েছে কি? ভারত রত্ন। তুমি জিনিসটাকে যদি আরেকবার তুমি জিনিসটাকে যদি দেখো ভালো মতন চোখ দিয়ে, সেটা হচ্ছে কি? বোঝার চেষ্টা করো, হ্যাঁ ভাই বোন। সেটা হচ্ছে কি? দেখো, 1967, 1971, 1972, 1987, 1989, 2024। ওকে, এখানে তিনি কি পেয়েছিলেন? পদ্মশ্রী। আচ্ছা, এখানে তিনি কি পেলেন? রমন ম্যাগসাই অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় এশিয়ার কি? নোবেল। 1972 সালে তিনি কি পেলেন? 2024 সালে কি পেলেন? ভারত রত্ন। 2024 সালে কি? ভারত রত্ন। এখানে কি পাবেন? এখানে পাবেন পদ্ম কি? বিভূষণ। আর 1987 সালে কি পাবেন? ওয়ার্ল্ড ফুড প্রাইজ। ওয়ার্ল্ড কি? ফুড প্রাইজ। এবং এখানে কি পাবেন? পদ্মভূষণ। পদ্ম কি? ভূষণ। পদ্ম কি? ভূষণ। পদ্ম কি? ভূষণ। পদ্ম কি? ভূষণ। আশা করি বোঝা গেল এই জায়গাটা। এছাড়াও কিছু সাল রয়েছে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সেটা হচ্ছে কি? কোন পরিকল্পনায়? তৃতীয়। আমরা কিন্তু তৃতীয় পরিকল্পনার মধ্যেই পড়েছিলাম কি? সবুজ বিপ্লব হয়েছিল। এবং সবুজ বিপ্লবের জনক দেখলাম বিশ্বে, ভারতে। এবং যেহেতু ভারতে MS স্বামীনাথন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, তাই তিনি যে মারা গিয়েছিল 2023 সালে, বা তার আগে, মারা যাওয়ার আগে যেই সমস্ত তিনি পুরস্কার পেয়েছেন এবং মারা যাওয়ার পরে যেটা তিনি পেলেন মরণোত্তর ভারতরত্ন 2024 সালে, সেই ফ্যাক্টগুলো আমরা দেখলাম। এবং ভারতের সর্বোচ্চ সম্মান কি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কি? ভারতরত্ন। তারপরে কি? পদ্ম বিভূষণ। তারপরে কি? পদ্মভূষণ। তারপরে কি? পদ্মশ্রী। তার মানে সবগুলোই তিনি পেয়েছেন। কে পেয়েছেন? MS স্বামীনাথন। বি কেয়ারফুল এই জায়গাটা, হ্যাঁ মাথায় রাখবা। আর আমরা পড়তেছি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই আসি। এবং এখানে মাথায় রাখবা, এই সময় গঠন হয়েছিল কি? FCI মানে কি? ফুড কর্পোরেশন অফ কি? ইন্ডিয়া। এবং গঠন হয়েছিল কি? IDBI ব্যাংক। কোন ব্যাংক? SBI না, কিন্তু IDBI ব্যাংক। এবং এই সময় একটা MSP চালু করা হয়েছিল। MSP, মিনিমাম সাপোর্ট প্রাইস। কোন সময়? এই সময়। তো মাথায় রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই সালগুলো তোমাদের আমি করতে দিলাম। এই সালগুলো কবে হয়েছিল, কি হয়েছিল, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরীক্ষায় চাইতে পারে কিন্তু যে FCI বা IDBI বা MSP কবে চালু করা হয়েছিল, বা বলতেও পারে MSPর বর্তমান নাম কি, এর মানে নাম কি বর্তমানে, এটাও কিন্তু তোমাদের কিন্তু চাইতে পারে। ইম্পর্টেন্ট ক্লাস 5 ইয়ার প্ল্যানস খুব ইম্পর্টেন্ট তোমাদের। আগামী ক্লাসে তোমাদের MCQ আর পড়ে থাকলো যেই 9টা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে ক্লাসগুলো যে হয়ে গেছে, পুরনো যে ক্লাসগুলো, সেটা তোমার MCQ হোক, সেন্সাস হোক, বা আজকের ক্লাস হোক, এবং ম্যাথের ক্লাস, রিজনিংয়ের ক্লাস, সমস্ত ক্লাস গুরুত্ব সহকারে একটি খাতার মধ্যে সুন্দর করে যেটাই দেখবা সেটা সুন্দরভাবে টুকে করে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আজকে এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। এই ক্লাসের PDF তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। সবাই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ এ নাইস ডে টুমরো। গড ব্লেস ইউ।